দর্শক দেখছেন তিনটে বড় দেশ রাশিয়া, চীন এবং অবশ্যই ভারত। এই তিন দেশের রাষ্ট্রপ্রধানরা দেখুন কিভাবে মিশেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে। এবং আমি এটাও দেখছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে একটা ছবি ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে পোস্ট করেছেন। এই যে ভিডিও যেটা দেখছেন এটা অন্যভাবে এসছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি নিজে যে পোস্টটা করেছেন সেটা হচ্ছে এটা একটা স্টিল পিকচার। কিন্তু একটা স্টিল পিকচার অনেক কথা বলছে। বিশেষ করে আমেরিকার নতুন প্রেসিডেন্ট, অবশ্যই তাকে আমরা অনেকটাই সমর্থন করেছিলাম, ভেবেছিলাম যে ভালো কিছু হবে, কিন্তু উনি যে এতটা হঠকারী, তুগলকি একটা আচরণের হয়ে যাবেন শেষ পর্যন্ত, এটা সত্যি আমরাও ভাবতে পারিনি। তো উনি এখন কি সব করছেন আপনারা দেখছেন। ভারতের উপরে 50% শুল্ক আরোপ করে দেওয়া হয়েছে। যদিও আমি আবার শুনছিলাম ওখানকার কোর্ট নাকি এটার বিরুদ্ধে বলছে। তিনি নাকি এতটাই ক্ষমতার হয়ে গেছেন, কোর্টের ব্যাপারেও বলছেন ও কোর্ট বললে বলে আমি ঠিক করেছি, মানে এইরকম টাইপের মানসিকতা হয়ে গেছে। কিন্তু এবার হয়তো বুঝছেন কি করতে গিয়ে কি করে ফেললাম। ভারত তো আমাদের একটা ভালো বন্ধু ছিল, কিন্তু তাদেরকে চাপ দিতে গিয়ে এটা কি হলো। এবার তো আমি চাপে পড়ে যাব। আমি জানি না এরকম কিছু ভাবছেন কিনা, বা এই ছবি এই ভিডিও দেখতে দেখতে যদি টিভিতে দেখেন সেই রিমোট নিয়ে ভাঙচুর করেছেন কিনা, টিভি মানে ভেঙে ফেলেছেন কিনা। যে কি করতে গেলাম, ভারতকে একটু চাপ দেওয়ার চেষ্টা করলাম যাতে করে রাশিয়ার সঙ্গে একটু দূরত্ব তৈরি করে। সেখানে একসঙ্গে রাশিয়া, ভারত, চীন একসঙ্গে এই রকম তারা থাকছে। হাই কি হলো, হাই কি হলো। আমি জানি না ট্রাম্পের এই মুহূর্তে কি অবস্থা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই ছবিটা পোস্ট করেছেন, তার মানে এটুকু বুঝতে হবে যে প্রধানমন্ত্রীও যেন কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আপনি হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু আমিও ভারতীয়, ভারতের প্রধানমন্ত্রী, আপনাকে ভয় পায় না। আপনি কি চাপ দেখাচ্ছেন, কি শুল্ক আরোপ করছেন, এসব করলে কি আমি মাথা নত করে ফেলবো? দেখুন দেখুন, আরো ইকুয়েশন তৈরি করা যায়। রাশিয়ার সঙ্গে তেল কেনা নিয়ে ইত্যাদি নিয়ে আপনি যতই বলুন না কেন, রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক আছে থাকবে, তাতে আপনি চটে যান, তাতে চলে যান, কেটে পড়ুন, দরকার নেই। এবং চীনের সঙ্গে দরকার হলে আমরা একসঙ্গে থাকবো, কিন্তু আপনার ওই হুমকির কাছে আমরা মাথা নত করি না, করব না। আমরা ভারতীয়। কার্যত এই বার্তাটা যেন উনি নিজেও এই একটা স্টিল পিকচারের মাধ্যমেও দেওয়ার চেষ্টা করেছেন। আমি দর্শক এ নিয়ে আরো কথা বলবো। ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি, এইসব নিয়ে অনেক চর্চা করেন, তারও মতামত জানতে চাইবো। ব্রিগেডিয়ার দাস, আজকে সত্যি এই ভিডিও যেটা সোশ্যাল মিডিয়াতে এসছে, আমি তো বলবো আমার খুব গর্ব হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার ওই রকম একজন নেতা, তাকে কোনো পাত্তাই দিলেন না যে আপনি যতই চাপ তৈরি করুন না কেন, আমরা আমাদের মতো করে চলবো, ভারতের ভালো মন্দ যেখানে সেটা বুঝবো, আপনার কি জিও পলিটিক্স, আপনার কি ইচ্ছে, তাকে আমরা পাত্তা দিই না। তো আজকে এই চীন থেকে যে ছবিটা এসছে, আপনি কি বলবেন এই ভিডিও দেখে? দেখুন শফিকুল, এখানে অনেকগুলো ব্যাপার একসাথে হচ্ছে। একটা হচ্ছে আমেরিকা এবং গ্রেট ব্রিটেন, এদের একটা কলোনিয়াল হ্যাংওভার থাকে যে আমরা এককালে প্রভু ছিলাম, এবং এই প্রভুত্ববাদীদের থেকে এদের মাথায় কিছু মগজ ধোলাই হয়ে গেছে যে এরা সারা পৃথিবীতে প্রভুত্ব থাকবে। এবং এরা সাধারণত বাদামি চামড়ার লোক, হলুদ চামড়ার লোক, মানে চায়না, জাপান, ইন্ডিয়া বা কালো চামড়ার লোক এদেরকে অন্য চোখে দেখে, কারণ এরা রাজ করেছিল এখানে শয়ে শয়ে বছর ধরে। এবং আমেরিকারও কলোনি ছিল, এবং আমেরিকা নিজেও এক সময় কলোনি ছিল। এবার এখন কি হয়েছে, টাকার গরমে এবং ট্রাম্পের নিজের একটা ঔদ্ধত্যে উনি একটু ভুল করে ফেলেছেন। কারণ ভারত একটি সাম্রাজ্য, ভারত তো একটা সিভিলাইজেশন, ভারত এরকম একটা জাস্ট একটা দেশ না। এবং আমেরিকাকে তো নাস্তানাবুদ এর আগে ভিয়েতনাম করেছে, তারপরে আফগানিস্তান করেছে। আর ভারত তো অনেক বড় ব্যাপার আর কি। ভারতের তো আমি কথাই বলবো না, আমরা স্পেসে পৃথিবীতে 4 নম্বর, ইকোনমিতে 4 থেকে 3 হচ্ছি, মিলিটারিতে 4, এবং যে কোনো দিন 3 হয়ে যাবো আমরা, নিউক্লিয়ার পাওয়ার। এবং আমাদের যে ক্যাপাবিলিটিস গুলো আছে ভারতবর্ষে, সেইটা পৃথিবীতে 3, 4, 5টা দেশের বেশি কারো নাই। কিন্তু সেটা ছাড়া যেটা হয়েছে, ট্রাম্প একটা ভুল করে ফেলেছে, একটা অঙ্ক ভুল করেছে। এবং আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন,
প্রাইম মিনিস্টার হয় আমরা সেটা সহ্য করে নেব। এবং সেইখানে একটি অত্যন্ত ভালো ব্যাপার যেটা হচ্ছে যে তিনটে বড় শক্তি চলে এসছে এই এসসিওতে। এবার এসসিও মানে যে সাংহাই কোঅপারেশন, এইটার ব্যাপারটা কি, এখানে যে কটা দেশ আছে, প্রথমে শুরু হয়েছিল 4-5টা সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক দিয়ে, তারপরে একটা দুটো করতে করতে জড়ো হতে হতে এখন গ্লোবাল সাউথের অনেকগুলো দেশ জড়ো হয়ে গেছে এবং পৃথিবীর ইকোনমির 1/4 মানে 1/4 এবং পপুলেশনের 45% এটা। এবার চায়না দেখেছে ইন্ডিয়ার সাথে আমেরিকার এই ঝামেলাটাতে যদি চায়না আমাদের যেটা একটা সন্দেহ এবং শত্রুতার একটা অবকাশ ছিল সেটা মিটিয়ে ফেলতে পারে, তাহলে চায়না আমেরিকার জায়গাটা নিয়ে নিতে পারে, যেটা চায়না করলো দুর্দান্ত ভাবে, এতগুলো লোককে এক ছাদের তলায় করিয়ে বন্ধুত্বের একটা সম্পর্ক সূচনা করলো। এবার এই ব্যাপারে কিছু মত আছে, কিছু মানুষ বলছে যে চায়নাকে বিশ্বাস করা উচিত না, সে তো বিশ্বাস আমেরিকাকেও করা উচিত না। 1971 সালে আমেরিকা আমাদের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল। তাহলে আমি কিছুদিন আগে আপনার একটি প্রোগ্রামে আপনাকে বলেছিলাম যে ভারতবর্ষের দুটো বন্ধু আছে, রাশিয়া আর ভুটান, আর ভারতবর্ষের কোনো বন্ধুত্ব সেরকম নেই। এবং সেইখানে আপনি যদি আমরা তারপরে আমেরিকার হেলিকপ্টার কিনতে পারি, আমেরিকাতে যেতে পারি, আমেরিকার প্রেসিডেন্টের সাথে গলাজড়ি করতে পারি, তো চায়নার সাথে কেন পারবো না? যুদ্ধ হলে দেখা যাবে তখন, কিন্তু ব্যবসা তো করতেই পারি। এবং রাশিয়া আমেরিকা চায়না মিলে যদি ইন্ডিয়া রাশিয়া আর চায়না মিলে যদি ব্যবসা করে, তাহলে এদের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, ট্রাম্পের এই গায়ের জোরতামিতে আমেরিকার নিজস্ব কোর্ট থেকেও বলছে যে এই রকম ভাবে ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট কোনো দেশকে দেওয়া যায় না, তাদের কোর্ট থেকে বলছে। এবং ট্রাম্প তো এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে দেশে, সেই বাহানায় রাষ্ট্রপতি ক্ষমতাটা ব্যবহার করছে। এবং সেখানে তারা বুঝতে পারছে যে ইন্ডিয়ার সাথে যে এত বছর ধরে একটা একটু একটু করে বিশ্বাস অর্জন করেছিল, সেই পুরো বিশ্বাসটা বিষ বাও জলে ফেলে দিল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। এবং সেইখানে মোদি আমাদের প্রাইম মিনিস্টার থোড়াই কেয়ার করে ডোন্ট কেয়ার ভাব করছে এবং ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে এবং অন্য অন্য জায়গায় ব্যবসার রাস্তা খুলছে। এবার আপনি যদি দেখেন, রাশিয়া আমেরিকার থেকে 3 গুণ সাইজে বড়, কিন্তু রাশিয়ার পপুলেশন খুব কম, মাত্র 14 কোটি 15 কোটির লোক রাশিয়াতে। এবং রাশিয়া লেবার কম, এবং সেখানে ভারতবর্ষের একটা চান্স আছে। বহু লোকের অলরেডি ওএনজিসি অনেক কাজ করছে রাশিয়ার সাথে মিলে, সেখানে একটা চাকরির সম্ভাবনা আছে। এবার চায়নার যেটা দরকার, একটা বড় মার্কেট দরকার, তাদের জিনিস বিক্রি করবার, যেটা ইন্ডিয়া তাকে দিতে পারবে। আর চায়না আমাদের যেটা দরকার, ইনভেস্টমেন্ট দরকার, যেটা চায়না আমাদের দিতে পারবে, চায়নার পয়সা কম নেই। এবং যদি আমরা মিলে জুলে যাই, অনেক টাকা লগ্নি করে ফেলি, তাহলে যুদ্ধের চান্সটাও কমে যাবে, কারণ তাহলে দুই দেশেরই অনেক টাকার ক্ষতি হবে। মাঝখান থেকে একমাত্র লোকসান হবে কি, যে আমেরিকার দুটো মহৎ কম্পিটিটর, প্রতিযোগী বা শত্রু, চায়না আর রাশিয়া, তারা একযুগে হয়ে গেছে। ইন্ডিয়াকে আমেরিকা শিক্ষা দিতে চাইছিল, ইন্ডিয়া এমন শিক্ষা দেবে যে আমেরিকা মনে রাখবে যে ইন্ডিয়ান সিভিলাইজেশন কত পুরনো। কারণ যখন আমাদের দেশের মানে ভারতবর্ষ শুরু হয়, ভারতবর্ষের সিভিলাইজেশন, তখন এরা কোথায় ছিল তো কেউ জানেই না আর কি। আমাদের তো 5000 বছরের তো কাগজপত্রই রয়েছে আমাদের কাছে আর কি। তো সেইখানে এদের একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, এবং বহু দেশ সাহস পাচ্ছে ইন্ডিয়াকে দেখে যে যদি ইন্ডিয়া পারে তাহলে আমরাও পারবো। এইবার আরেকটা কথায় আসি, যে মানুষ মনে করছে কোথাও একটা যে ইউক্রেনের যুদ্ধটা যেন আমেরিকাটা করেছে, যে ইউক্রেনের যুদ্ধটা ইন্ডিয়ার জন্য হচ্ছে। সম্পূর্ণরূপে মিথ্যা কথা। ইউক্রেনের যুদ্ধ হচ্ছে একমাত্র আমেরিকার জন্য, কারণ ন্যাটো আগ্রাসী ভাবে পর 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 শুরু হয়েছিল 10টা-12টা দেশ নিয়ে, এখন 34টা দেশ হয়ে গেছে। এবং ন্যাটো যখন পূর্বমুখী আসছিল রাশিয়ার দিকে, রাশিয়া বহুবার বলেছিল যে আর তোমরা এগিয়েও না। তারপরে 2024 সালে সুইডেন ন্যাটোতে যোগ দেয়, তার আগে ফিনল্যান্ড যোগ দিয়েছিল। তখন রাশিয়ান প্রেসিডেন্ট একটা কথা বলেছিলেন, নিয়ত, নিয়ত মিন্স নিয়ত, মানে না মানে না। আমি একসময় এমনি একটা মজার কথা বলছি, আমি একসময় রাশিয়ান ল্যাঙ্গুয়েজের ডিপ্লোমা করেছিলাম। তো এই যে না মানে না, এটা আপনি যদি গুগল করেন আপনি জানতে পারবেন এটা কি। তো রাশিয়া বলেছিল যে আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, তোমরা আমাদের ঘাড়ের উপর এসো না। এইবার ইউক্রেন যেহেতু ন্যাটো জয়েন করবার একটা চান্স ছিল, রাশিয়া আর সহ্য না করতে পেরে অ্যাটাক করেছে। কিন্তু আমেরিকা এমন একটা ভাব করছে যে যেন ভারত রাশিয়ার তেল কিনছে বলে রাশিয়া পয়সা পাচ্ছে। আমেরিকা নিজে রাশিয়ার অনেক জিনিসপত্র কিনছে, পুরো ইউরোপ রাশিয়ার জিনিসপত্র কিনছে, এবং চায়না তো কিনছেই, চায়না সব থেকে বড় কাস্টমার। কিন্তু চায়নাকে কিছু করবার সামর্থ্য নেই, কারণ চায়না এখন আমাদের থেকেও বৃহৎ ইকোনমিক পাওয়ার। ফলে
আমেরিকা কি করেছে, ভেবেছে ভারত তো কম্পারেটিভলি ছোট কান্ট্রি, পাকিস্তানের ভাই ভারত ভেবে এইটা করতে গেছে এবং একেবারে নাস্তা নাবুদ করে ছেড়ে দিচ্ছে ভারত। আরেকটা মজার কথা বলি, এই এসসিও কর্পোরেশনে পাকিস্তানের প্রাইম মিনিস্টারও দাঁড়িয়েছিল। এবার আমি একটা ভিডিও দেখছিলাম, তো সেখানে দেখলাম পুতিন আর মোদি প্রায় গলাজড়ি করে করে গায়ে হাত দিয়ে দিয়ে যেই যাচ্ছে, আর উনি পিছন থেকে চুপ করে চোরের মতো দেখছেন। আরেকটা ভিডিওতে দেখলাম যে চায়নার শি জিনপিং আর রাশিয়ার পুতিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর ওই দিক থেকে দৌড়ে এসে পাকিস্তানের শাহবাজ শরীফ হাত মেলাতে গেল, আর তখন মুখ ঘুরিয়ে নিলেন চায়নার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট জাস্ট হাতটা মেলালেন। মানে বোঝা যাচ্ছে যে যেমন আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তানের আর্মি চিফকে জামাই আদর করছে, বাড়িতে ডেকে খাওয়াচ্ছে, এগুলো করছে, তেমনি ইন্টারন্যাশনাল কনফারেন্সে আস্তে আস্তে একদা পাকিস্তানের অতি বন্ধু চায়না এখন বুঝে গেছে যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে ঘরে মা ভবানী ভাটে তো কোনো লাভ হবে না, খালি নেবে, দিতে কিছু পারবে না। ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করলে, রাশিয়ার সাথে বন্ধুত্ব করলে তারা নেবে, আমরাও পাবো। তো এইটা যদি একটা হোলি অ্যালায়েন্স হয়ে যায় তিনটে কান্ট্রি, তাহলে পৃথিবীর যেটা আমরা গ্লোবাল সাউথ বলি, প্রায় 100টা কোম্পানি, 100টা দেশ, সেই দেশগুলোর একটা লিডারশিপ, এবং সেখানে চায়না এবং আপনি যদি দেখেন পুতিন এবং আমাদের প্রাইম মিনিস্টার কাঁধে কাঁধ দিয়ে কথা বলছে, এবং এইটাতে একটা আমার মনে হয় আমেরিকার নিজেরও একটা মানে ট্রাম্পেরও শিওরের সংকট হয়ে যাবে কিছুদিন পরে, এবং এরা প্রমাদ গুনছে। এবং ভারত এই মন্থন, একটা সমুদ্র মন্থন হচ্ছে, যেখান থেকে ভারতের আমার মনে হয় কিছুটা কষ্ট হওয়ার পরে, যেমন সমুদ্র মন্থনে বিষ বেরিয়েছিল এবং তারপরে সেই বিষটার পরে অমৃতও বেরিয়েছিল, তো কিছুটা কষ্ট হবার পরে আমার মনে হয় এটা ভালো হবে। আরেকটা জিনিস আপনি দেখুন, এই ব্যাপারটাতে চায়না কি করছে, কিছু বন্ধুত্বপূর্ণ ব্যাপার করে, যেমন ওয়াং হি বলে ওদের ফরেন মিনিস্টার এলো, এবং তারপরে আপনি যদি দেখেন কৈলাস যাত্রাটা দুম করে শুরু হয়ে গেল এত বছর পরে, এবং অনেক কিছু ওরা চুপচাপ চুপচাপ মানে সেক্রেটারি লেভেলে মেনে নিচ্ছে ইন্ডিয়ার ডিমান্ড গুলো, যাতে ইন্ডিয়ার সাথে আমাদের যে ওদের যে ঝামেলাটা চলছিল সেটাকে ঠান্ডা ঘরে পৌঁছানো যায়। যে নেক্সট 10 বছর আমরা ঝামেলার কথা বলবো না, ব্যবসার কথা বলবো, আগে আমরা তাইওয়ানটা নিয়ে নিই, আগে আমরা আমেরিকাটাকে শিক্ষা দিই, পৃথিবীর নাম্বার 1 হই, তারপরে যদি ইন্ডিয়ার সাথে কোনোদিন ঝগড়া করবো তো ভালো। ইন্ডিয়ার জন্য এটা কারেক্ট, আমরা 10 বছরে এমন বড় পাওয়ার হয়ে যাব যে পৃথিবীর কেউ আমাদের সাথে ঝগড়ার কথা কল্পনাও করতে পারবে না। তো উইন উইন সিচুয়েশন এটা। একমাত্র এটার থেকে যারা পিছিয়ে আসবে বা ক্ষতিগ্রস্ত হবে আমার মতে সেটা হচ্ছে আমেরিকা, আর একটা গ্রেট এক্সটেন্টে ইউরোপ, কারণ ইউরোপের একটু বাজে সময় আসবে, কারণ তারা না ঘাড়কা না ঘাটকা হয়ে যাবে, কারণ তারা কোন দিকে যাবে বুঝতে পারছে না, তেল না কিনলে খাবেটা কি। এবং ভারতের সাথে যদিও ব্রিটেন খুব স্মার্টলি তাড়াতাড়ি করে ভারতের সাথে একটা এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নিয়েছে, আমার মনে হয় ইউরোপের আরো কিছু দেশ করবে, এবং কিছুদিন পরে হয়তো আশা রাখছি আমি যে ট্রাম্পকে এক ঘরে এবং কোণঠাসা ভাবে দেখতে পাবো। ওকে, অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস, আপনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। ভালো লাগছে, ভারত মাথা নত না করে যেভাবে এগোতে চাইছে তাতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, সেটা আমরা কোথাও আন্দাজ করতে পারছি। ভালো থাকবেন। দর্শক শুনলেন, ব্রিগেডিয়ার দাস একটা ব্যাখ্যা দিলেন, এবং ঠিক যে একটা চাপ হয়তো হচ্ছে, যারা আমেরিকার সঙ্গে ব্যবসা করছিলেন সেখানে খানিকটা ঘাটতি, খানিকটা সমস্যা, কিন্তু তা বলে কি মাথা নত করে নেবো নাকি? আমরা আমাদের মতো করে চলবো না? কোথায় আমাদের দেশের সুবিধা হবে, কোথা থেকে কি কিনলে সস্তায়, তো সেটা দেখবো না? তোমার কাছ থেকে অতিরিক্ত দাম দিয়ে আমাদেরকে সবকিছু কিনতে হবে, সেটা হতে পারে না। শুল্ক বাড়াচ্ছ বাড়াও, শেষে তোমাদের কি কমাতে হবে, তোমরাই বুঝবে যে কি ঠেলাই পড়েছে। তো সেটাই আর কি বোঝানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনেতে একটা তো প্রোগ্রাম আছে আপনারা জানেন, তো সেখানে গিয়ে যেরকম ভিডিও আর মানে বিষয়টা সামনে এসছে, তাতে অবশ্যই আমেরিকার অনেকেই ভাবছেন যে ডোনাল্ড ট্রাম্প কি করলেন, ভারতের মতো একটা এত বড় দেশ তার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দেশের বিপদ ডেকে আনলেন। আমি জানি না এর চাপ ট্রাম্পকে বিরাটভাবে সামলাতে হয় কিনা, বা আদৌ শেষ পর্যন্ত সামলাতে পারেন কিনা। দর্শক বলবেন আপনারা যা বলার, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।